হ্যালো। হ্যাঁ, আমরা লাইভ শুরু করছি। কেউ কি লাইভে আসছি আমরা? সো আমরা যদি কেউ লাইভে এসে থাকি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আমরা লাইভে দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে? ওকে? আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, আমরা আজকে হ্যাঁ, আবার লাইভে চলে আসছি। শান্ত, রাফসান মোহাম্মদ শান্ত, শান্ত চলে আসছে। দেন অন্য যে বন্ধুরা আছো, ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি জানাও সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, শান্ত, নাভিন, প্রীতু, ঠিক আছে, সবাই চলে আসছো। ঠিক আছে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আশা রাখি সবাই তোমরা ভালো আছো। মুন চলে আসছে, নাসরিন রিয়া, শুভ্রদেব, ঠিক আছে। সো হ্যাঁ, দেন হচ্ছে ঐশী, প্রীতম, নাবিল, সাবিত, ঠিক আছে। দেন হচ্ছে ফারিয়া, ঐশী, নাভিন, আদাব, ঠিক আছে। সো হ্যাঁ, তমা দাস, মেহেদি হাসান, ঠিক আছে। তোসরা, আমরা সবাই চলে আসছি এখানে। সো আমরা একটু মানুষ আস্তে আস্তে বাড়ুক, আস্তে আস্তে আমরা শুরু করব। শেখ নিহাল, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই ভাইয়া? ঠিক আছে, দেন হচ্ছে তানজিম চলে আসছে, ঠিক আছে। শাহরিয়ার আহমেদ খান, আব্দুর রহিম, ঠিক আছে। আব্দুর রহিমের পরে হচ্ছে লামিয়া ইসলাম, সাজিদ ফারহান। সো অনেক বন্ধু চলে আসছো। ইমন ভাইয়া আসছি, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো আশা রাখি তোমরাও সবাই ভালো আছো। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আশা রাখি তোমরাও সবাই ভালো আছো। সুমায়া, নওশিন, আরাফাত, রাতুল, আলিফ, শুভ্রদেব, ঠিক আছে। দেন হচ্ছে সাজিদ তো আগেই আসছো, ইশতিয়াক আহমেদ, আচ্ছা। সো কোনো ব্যাপার না। সায়েম, অনন্ত, অনন্ত চলে আসছে, আকবর আল আমিন, ঠিক আছে। সো যারা আসছো তোমরা সবাই আসলে কেমন আছো? করোনার এই টাইমটা আসলে অনেকটাই কি যাচ্ছে বলো, বাসায় নিরানন্দ একা একা কাটতেছে, ঠিক আছে, বেরো হইতে পারতেছি না। পিয়াল, অমি, ঠিক আছে। সো সবাই আসলে চলে আসছি মোটামুটি। আমরা ক্লাসটা এখনই সামনে আঁকাবো। আমরা আসলে আজকে তাপগতিবিদ্যার কি দেখবো বলো? ম্যাথস দেখবো ইনশাল্লাহ। সো হ্যাঁ, তোমরা যারা ক্লাসে চলে আসছো প্রায় কত 50 জনের মতো। সো এই 50 জন মানুষ তোমরা একটা কাজ করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সাকিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শরীর ভালো, মনটা একটু অন্যরকম। সো কারণ বের হওয়া যাচ্ছে না, আরো অনেক রকমের প্রবলেম। সো এই তো, হ্যাঁ। সো আশা রাখি তোমরা সবাই বাসাতেই আছো এবং বাসাতে থেকে ভালো করে আসলে কি করবে বলো, পড়াশোনাগুলো একটু আগায় নাও, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ যখন শোনো ক্লাস শুরু করব, মানে কোয়ারেন্টাইন ইনশাল্লাহ কোনো এক সময় শেষ হবে এবং সেটা শেষে আমরা ইনশাল্লাহ ক্লাস ঠিকভাবে শুরু করতে পারবো। এবং তখন দেখবা আমরা এখানে যেখানে শেষ করবো সেখান থেকে আসলে শুরু করব। সো তোমাদের কিন্তু ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করা উচিত, ঠিক আছে। সো পদার্থবিজ্ঞান, হ্যাঁ, পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যা আমরা লাস্ট ক্লাসে আসলে শেষ করছিলাম। সো আমরা যারা ক্লাসে চলে আসছি 50 জনের মতো মানুষ, আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি ট্যাগ করি, ট্যাগ করে জানাই যে আমরা এখানে ক্লাস করতেছি এবং ক্লাসটাকে একটু তোমরা তোমরা শেয়ার করো তোমাদের যে কোনোভাবে পারো, ঠিক আছে। হ্যাঁ, ইমরান আহমেদ তুহিন, আই এম অলসো জয়নিং, হ্যাঁ। আশা রাখি তুমি ভালো আছো ইমরান, তুহিন। সো হ্যাঁ, ক্লাসটাকে একটু শেয়ার করো, ঠিক আছে। সো আমরা যেন বেশি মানুষ মিলে ক্লাস করতে পারি। সো আমরা লাস্ট ক্লাসে আসলে কি করছিলাম বলো দেখি? তাপগতিবিদ্যা শেষ করছিলাম, আমি ওই পার্টটুকু তোমাদের একটু রিভাইজ দেওয়ায় নিয়ে, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা তাপগতিবিদ্যা শেষ করছিলাম। সো তাপগতিবিদ্যার যতটুকু পার্ট আমরা এই পর্যন্ত পড়ছি, তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। তাপগতিবিদ্যা চ্যাপ্টার 1 আমরা কিন্তু লাস্ট ক্লাসে শেষ করছিলাম। সেটার যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করো, ঠিক আছে। আমরা ওইটার পর থেকে আজকের এই পার্টটা আসলে শুরু করব, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। সো আমরা লেট না করে ক্লাসটাকে সামনে আগাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা। সো ক্লাস সামনে আগানোর আগে আমরা যে কাজটা করব, লাস্ট ক্লাসের ওই বলো তাপীয় ইঞ্জিনের দক্ষতা এবং হচ্ছে ফ্রিজ আর হচ্ছে এনট্রপি এই পার্টটা একটু পড়ায় নিয়ে আমরা আজকে ক্রিটিক্যাল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, ঠিক আছে।
সো হ্যাঁ, আশা রাখি তোমাদের সমস্যা নাই। সো যদিও সমস্যা থেকে থাকে কারো, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো। আমি একটু আগের পার্টটা বুঝাই নেই, ঠিক আছে? আমরা মোটামুটি 60-65 জন হয়ে গেছি। ক্লাসটা আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, ডান। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি খাতাতে। লাস্ট ক্লাসটা একটু দেখাই নেই এবং এরপরই আমরা আজকে নতুন জিনিস ইনশাআল্লাহ শিখবো। ওকে, আচ্ছা। সো আসো এখানে খাতার মধ্যে লাস্ট ক্লাসে আমরা দেখো আমরা কি দেখছিলাম, আমরা এই তাপ ইঞ্জিনের দক্ষতা রাশিমালা শিখছিলাম। মোটে আসছে নিশ্চয়ই সবার যে এটা দুইভাবে পসিবল। এটা কেউ কয়ভাবে পসিবল বলো? দুইভাবে, ঠিক আছে? একটা হচ্ছে এটা ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100%, এটা একটা দক্ষতা। আর একটা 1 - Q2/Q1 ইন্টু 100%, ঠিক আছে? কৃত কাজ ডাব্লিউ ছিল Q1 - Q2 এত জুল। ওকে, এবং মনে রাখা লাগবে আমরা উৎসকে আসলে তাপ উৎসকে আসলে কি দিয়ে বলো, তাপ উৎসকে আসলে 1 দিয়ে, তাপ গ্রাহককে 2 দিয়ে প্রকাশ করেছিলাম। ওকে, দেন আমরা গ্রাফ শিখছিলাম। গ্রাফে আমরা প্রসারণের জন্য প্লাস, সংকোচনের জন্য কি দিছিলাম বলো, মাইনাস দিছিলাম, ঠিক আছে? সো আশা রাখি সবার এই পার্টগুলো মনে আছে। ওকে, সো দেন আমরা যে পার্ট শিখছিলাম সেটা ছিল হচ্ছে ফ্রিজের জন্য। কার জন্য ভাইয়া বলো? ফ্রিজের জন্য। সো ফ্রিজের জন্য টার্মটা কি ছিল? কোএফিসিয়েন্টকে আমরা বলতাম কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা সিওপি। সিওপি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কে, সেটার মান ছিল Q2/Q1 - Q2, এবং আরেকটা পার্ট ছিল T2/T1 - T2, ঠিক আছে? দেন আমরা তাপের পরিবর্তন, যেটা আমরা 9-10-এ শিখছিলাম, যে তাপের পরিবর্তনটা কয় ধরনের হইতে পারে বলো? যে কোনো একটা বস্তুকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই, সে তাপের পরিবর্তনটা হইতে পারে দুই ধরনের। একটা হচ্ছে তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা স্থির থাকবে। আরেকটা হচ্ছে তাপ দিলে তাপমাত্রা পরিবর্তিত হবে, অর্থাৎ বাড়বে অথবা কমবে। সো খেয়াল করো, তাপমাত্রা স্থির কখন থাকে? যখন আসলে সুপ্ত তাপ কাজ করে। মনে রাখা লাগবে বন্ধু, সুপ্ত তাপ কাকে বলে? যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলা হয় সুপ্ত তাপ। এবং এই ক্ষেত্রে সুপ্ত তাপের বেলা তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে। ফর্মুলা হচ্ছে Q=mLF অথবা Q=mLV, যেখানে LF কি? LF হচ্ছে গলনের সুপ্ত তাপ, LV কি? LV হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। আর তাপমাত্রা যদি পরিবর্তিত হয়, অর্থাৎ T1 থেকে T2 তে চলে যায়, তাহলে কি হবে বলো? T1 থেকে T2 তে চলে গেলে Q হবে ms del T, অর্থাৎ T1 থেকে T2 তে পরিবর্তিত হলে del T হবে T2 - T1। সো এক্ষেত্রে Q কত হবে? ms del T। এটা তাপমাত্রা কি বলো? পরিবর্তিত হলে। সো জিনিসটা আসলে একটু মনে রাখবা। আশা রাখি বোঝা আছে যে তাপের পরিবর্তন দুইভাবে হতে পারে, তাপমাত্রা স্থির, তাপমাত্রা পরিবর্তিত। এবং এরপরে যে টার্মটা আমাদের আসে সেটা হচ্ছে কি বলো? এনট্রপি। এই পার্টটা আসলে বাদ, এটা রাফ। তোমাদেরকে আমি একটা ম্যাথ করানোর জন্য দেখাইছিলাম। এখানে আমি আমার এসি রিমোট রেখে দেই, সো যেন তোমরা ওই পার্টটা না দেখতে পারো। সো দেখো এখানে এনট্রপি। সো এনট্রপি বলতে আমরা কাকে বুঝছিলাম বলো? এনট্রপি ছিল আসলে হ্যাঁ, আচ্ছা, সো খেয়াল করো, এনট্রপি, এনট্রপি আসলে কি ছিল বলো? এনট্রপি ছিল তোমার আসলে, শোনো, এনট্রপি ছিল বিশৃঙ্খলা, তাপীয় বিশৃঙ্খলা, ঠিক আছে? এবং পৃথিবীর জগতে সবকিছু আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। সো সেই ঠান্ডা হওয়াটা আসলে আমরা এইভাবে মিন করি, যেমন ডিএস হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি। ডিএস কত বলো? ডিকিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এনট্রপির মান হচ্ছে বলো তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। সো এটার এই এনট্রপি আমরা কি শিখছিলাম? তাপের পরিবর্তন, ডিকিউ এর মান দুইভাবে চেঞ্জ হইতে পারে। তাহলে এই এনট্রপির মানও দুই রকমের হবে। একটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে সেক্ষেত্রে এই ডিকিউ এর জায়গায় বসাবো mLF বাই টি অথবা mLV ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে যখন তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকে মানে কোন ক্ষেত্রে বলো? তাপমাত্রা স্থির থাকে মানে যখন সুপ্ত তাপ কাজ করে। কি তাপ বলো? সুপ্ত তাপ। সো তাপমাত্রা স্থির থাকলে সুপ্ত তাপ, সেক্ষেত্রে ডিএস হচ্ছে ডিকিউ বাই টি, তার মানে ডিএস হবে mLF বাই টি অথবা mLV ডিভাইডেড বাই টি। আর তাপমাত্রা যদি পরিবর্তিত হয়, যেমন ধরো তাপমাত্রা কি করলো বলো? এই T1 থেকে T2 তে পরিবর্তিত হলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি বলো? ds equal to ms ln T2 divided by T1। ds equal to কত? ms ln T2 divided by T1। এটা কখন? যখন তাপমাত্রা কি হবে বলো? পরিবর্তিত হবে। T1 থেকে T2 তে যখন কি হবে বলো? চেঞ্জ হবে। সো খেয়াল রেখো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের যে টপিকসগুলো আসলে ছিল,
ঠিক আছে। সো লাস্ট ক্লাসের এই টপিকসগুলো ছিল হচ্ছে আমাদের খাতার মধ্যে, যেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিছিলাম। আমাদের থিওরি সব শেষ হয়ে গেছিল লাস্ট ক্লাসে। সো থিওরির পর আমরা আসলে চলে যাব ম্যাথে। সো হ্যাঁ, টেম্পারেচার আসলে 16 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখছি আমি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এখানে হ্যাঁ একটু ঠান্ডা আসলে। আচ্ছা, আরে হিমু ব্রো, হাঁটাহাঁটি কেমন হচ্ছে? ইশতিয়াক আহমেদ, আমি ভুলে খাতা বাসায় রেখে চলে আসছি। তো ঠিক আছে, সমস্যা নাই। সো যাই হোক, সাফওয়াত সায়েম জিজ্ঞেস করছে ভাইয়া প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী ইঞ্জিন কি? বন্ধু, এই পার্টটা আমরা অঙ্কের মধ্যে আসলে করব, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী ইঞ্জিন, ঠিক আছে, খেয়াল রাখো। সো কোনো সমস্যা নাই। আপাতত ভাইয়ার রুম ঠান্ডা হচ্ছে। হ্যাঁ আসলে দেখো উপরে এই যে এখানে কি বলো, ফ্যান চলতেছে না। সো ফ্যান যেহেতু চলে না, অবশ্যই কি এখানে বলো এসি ছাড়া, কারণ গরম একটু বেশি লাগতেছে। এবং এই সো দেখো, আমরা তোমাদেরকে অনেকগুলা ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছিলাম। আজকে আমরা ওই ম্যাথগুলা, করা ম্যাথগুলার পর থেকে ইনশাআল্লাহ করব, ঠিক আছে। সো তাও আমরা সমস্যা নেই, আমরা একটু ঝটপট। আজকে মাত্র কয় মিনিট গেছে বলো? মাত্র 10 মিনিট গেছে। সুতরাং সুতরাং ভালো করে শোনো, আগামী 50 মিনিটের মতো টাইম ইনশাল্লাহ আমরা শুধু ম্যাথ দেখব। এবং এই টাইমটা, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় করবা তাপগতিবিদ্যার জন্য। দেখো আমি কিন্তু আসলে শাহজাহান তপন স্যারের বইটা আসলে ফলো করতেছি, শাহজাহান তপনের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা। তো তোমরা যে যে বই ফলো করো না কেন সেটা তোমার কাছে আসলে, তোমরা মেবি কেউ কি ইসাক স্যার ফলো করো, বা মেবি তোমাদের কলেজের স্যারের বই ফলো করো, যেটাই করো না কেন সব বই আসলে সেম টাইপের ম্যাথগুলাই আছে, এবং আগে আর পরে। সো কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ম্যাথগুলা বুঝাই দিব। ফার্স্ট উদাহরণের গুলো সময় থাকলে অনুশীলনী থেকে অনেকগুলা করেও দিব, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছো প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী ইঞ্জিন, এটা আসলে, ঠিক আছে। সো খেয়াল রাখো, এগুলো আসলে আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। প্রতুল চলে আসছো। প্রতুল, হ্যাঁ ভাইয়া, সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ প্রতুল, তুমি আমাকে নেটফ্লিক্সের একটা আইডি দিয়েছিলে ওই দিন, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ মাইশা মালিহা, মাইয়া, হ্যাঁ হ্যাঁ ওই ডায়লগটা হচ্ছে মাইরা মুখে রুটি দিব কপালে ভাজি দিব, ঠিক আছে, তোমারটা হয় নাই, ঠিক আছে মাইশা মালিহা। ওকে, সো যাই হোক, সো আমরা আশা রাখি হ্যাঁ, সো আমরা আশা রাখি সবাই বুঝতে পারতেছো। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো দেখি তোমরা আসলে থিওরি পার্টটা বুঝছো কিনা ঠিকভাবে। তো থিওরি পার্ট যদি আমরা ঠিকভাবে বুঝে থাকি, তাহলে আসলে আমরা কি বলো অঙ্ক শুরু করব, ঠিক আছে। আচ্ছা, সো আসো অঙ্কে চলে যাচ্ছি। ওকে, কি আচ্ছা, সো আশা আসি। আচ্ছা আসো এখানে দেখি, অঙ্কে চলে যাচ্ছি। সো অঙ্কে আমরা প্রথম যে ম্যাথটা আসলে আজকে দেখবো সেটা হচ্ছে এই, বলো কোনটা বলো। এখন কিন্তু আমাদের মানে ওই বন্ধুর বই আমরা আর ইউজ করি না, আমরা এখন নতুন একটা বন্ধু, ঠিক আছে, আমাদেরকে অনন্ত বই দিয়ে গেছে, অনন্তর বই ইউজ করি। সো এই বই ইচ্ছা মতো কি বলো দাগানো যাবে, ঠিক আছে। তো এখানে ইচ্ছা মতো দাগানো যাবে, ইচ্ছা মতো ধরো আমি ইমো আঁকতে পারবো। অনন্ত বলছে ভাই আপনার যা খুশি বইয়ের সাথে করতে থাকেন, সো কোনো ব্যাপার না। আমি একটা ইমো আইকা দিলাম, এটা হচ্ছে কিসের ইমো বলো? ওই যে বলে না সেন্টি খাওয়া ইমো, সেন্টি খাওয়া ইমো এঁকে দিলাম। সো এবার আসো, সো কোনো সমস্যা নাই, ওই বন্ধুর বই আমরা এখন আর ইউজ করি না। আচ্ছা, সো বলছে খেয়াল করো অঙ্কটা, আমরা অঙ্কে চলে আসি ভাইয়া। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? সেলসিয়াসকে সি দিয়ে লেখে, ফারেনহাইটকে কি দিয়ে লেখে বলো? এফ দিয়ে লেখে। সো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়? সো ফর্মুলা কি শোনো। সো যেহেতু বলছে একই পার্ট, মানে দুইটা স্কেলে আমি কি পাবো বলো? সেম সেম জিনিস পাবো। তাহলে ধরলাম সি ইকুয়াল এফ ইকুয়াল টু এক্স, মানে এক্স হচ্ছে সি স্কেলেও যা এফ স্কেলেও তা। খেয়াল রাখবা বন্ধু, ঠিক আছে। ওকে, থাক একটু পরেই থাক, সমস্যা, পুরো কোয়েশ্চেন সামিয়া। ওকে, সো আমরা জানি কি সি আর এফ এর মধ্যে ফর্মুলাটা কি? সি বাই এফ, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো খেয়াল করো এখানে কি বলবো আমরা, এই সি আর এফ এর জায়গাতে দুইটা এক্স বসাই দিলাম, বাকিটা ক্যালকুলেশন। সো খেয়াল রাখবা একই পার্ট পাওয়া গেলে তোমাকে শুধু মনে রাখা লাগবে মেইন ফর্মুলাটা লিখবা, এবং ওই দুইটা সি সমান এফ সমান এক্স, এই দুইটাকে একসাথে করে ফেলবা, ঠিক আছে। সো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়? কি করলাম আমরা? সি সমান এফ ইকুয়াল টু এক্স, যেহেতু একই পার্ট, একই পার্টের জন্য এই তিনটা জিনিস কি বলো সমান। ওকে, দেন ফর্মুলা সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9, জাস্ট কি বলো ক্যালকুলেশন করে বাম ডান। সো মাইনাস 40 মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট চলে আসলো। সেটা গেল বইয়ের কোয়েশ্চেন।
তো তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিই, তোমরা ক্লাস ওয়ার্কে আমাকে একটু লিখে জানাও। এটা ছিল কোন স্কেলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই তাপমাত্রা। তোমরা একটু ভাইয়াকে জানাও যে কি কোন স্কেলে ফারেনহাইট এবং কেলভিনে একই তাপমাত্রা পাওয়া যায়। বন্ধুরা তোমরা সবাই খাতায় করে আমাকে একটু জানাও কোন স্কেলে ফারেনহাইট এবং কেলভিন অর্থাৎ এফ এবং কে, এফ ফর কি বলো ফারেনহাইট, কে ফর কি বলো কেলভিন, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। ঠিক আছে, ওকে। সো একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও এই ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রা কখন একই হবে। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার একটু নর্মাল লাইফে। ওকে, আচ্ছা। সো কোন তাপমাত্রায় কি বললাম বলো ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল, ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পাঠ পাওয়া যায়। সো আশা রাখি সবাই কিন্তু বলো কমেন্ট সেকশনে লিখতে পারবা। তোমরা একটু অঙ্কটা করে আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, সো আসলে যাই হোক ভাইয়া কোনো ব্যাপার না, তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো অবশ্যই সেটা কিন্তু করতে পারবা। ঠিক আছে, কিসে কিসে বলছি বলো সেলসিয়াস, আমি বলছি এবার ফারেনহাইট এবং কেলভিন স্কেলে। ঠিক আছে, ওকে, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে। ওকে, আচ্ছা। সো দেখি কয়জন বন্ধু আসলে করতে পারো সেটাই হচ্ছে আসলে আমাদের পরবর্তী ম্যাথ, যেটা তোমাদেরকে ভাইয়া আসলে বুঝিয়ে দিব। আমি চাচ্ছি একটা আমি করি একটা তোমরা করলে হবে কি ক্লাসটা আসলে ইজিলি ভাইয়া ইভেন হবে। ঠিক আছে, তুমিও ধরতে পারবে আমিও তোমাকে বোঝাতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো এই গেল। সো হ্যাঁ, ইশরাক জাহান মায়া, মায়া আপু প্রথমে আসলে লিখে ফেলছে কত 574.25 কেলভিন। ঠিক আছে, 574.25 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আচ্ছা। দেন ইমন লিখছে 574। তাশরিফ অর্ণব দেন লিখছে 574.25 কেলভিন। ঠিক আছে, তোমা দাস তোমারটা আসলে হয় নাই, তোমা দাস দেন হচ্ছে জিসান কারোটাই হয় নাই। ঠিক আছে, শুদ্ধ অ্যান্সার হচ্ছে 574.25 কেলভিন এবং 574.25 কি বলো ফারেনহাইট। ঠিক আছে, ঠিক আছে। সো -40 বই দেখে বলে দিছি, আসলে বই দেখে বললে তো হবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা। ইয়ে দিয়ে রাখ পেপার। ঠিক আছে, ওকে। সো আসো এখানে আশা রাখি বোঝা যাচ্ছে। শেখ নিহাল, সাজিদ ফারহান তোমাদেরটা আসলে ঠিক আছে বন্ধু। সো আমরা চলে যাচ্ছি বইয়ের মধ্যে, কিভাবে এই অঙ্কটা আসলে আমরা করছিলাম সেটা আমি বুঝাই দিই। বইই আসলে করা আছে, তোমরা একটু চাইলেই পরের অঙ্কটা দেখে বলতে পারতা। ঠিক আছে, এই যে দেখো বইয়ের এই অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের এই 1 দশমিক কয় নাম্বার বলো 4 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা। ওকে, সো খেয়াল করো এখানে কি বলছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়। কেতে কেলভিন, এফতে হচ্ছে ফারেনহাইট। সো এখানে কি হবে, এখানে হবে যেটা সেটা শোনো বন্ধু। সো এখানে যে কাজটা হবে সেটা একটু বুঝো, অন্ধকার করে এই দিকে দাঁড়াবি। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এখানে কেলভিন ও ফারেনহাইট যেটা বলতেছিলাম। সো কেলভিন ও ফারেনহাইটের জন্য কে সমান এফ সমান এক্স। সো ফর্মুলাটা কি আমার বলো, কে মাইনাস 273/5 এফ মাইনাস 32/9। ওকে, সো কে আর এফ এর মান এক্স আর এক্স বসায় দাও, বাম ডান করো। 574.25 এক্স এর মান আসছে কত 574.25। সো কেলভিন স্কেলে এটা হবে 574.25 কেলভিন, ফারেনহাইট স্কেলের জন্য হবে 574.25 কি বলো ফারেনহাইট। ঠিক আছে, সো জিনিসটা আসলে আশা রাখি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই যে এই ম্যাথটা, সো এটা কোন কোন স্কেলের জন্য বলো, কে তে কেলভিন স্কেল, এফ তে হচ্ছে ফারেনহাইট স্কেলের জন্য। ঠিক আছে, সো আশা রাখি বোঝা যাচ্ছে। সো এরপরের যে ম্যাথটা তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এই নিচের ম্যাথটা, সেটা হচ্ছে আমার এই বইয়ে 1.6 নাম্বার। খেয়াল করো বন্ধুরা, অঙ্কটা একটু পরে বুঝতে হবে কি লিখছে এখানে, শোনো। পিস্টন সংযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 600 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে 125 জুল তাপশক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করা হলো। সিস্টেমটির আয়তন সমচাপ প্রক্রিয়ায় 2.5 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 3.75 মিটার কিউব হলো। ঠিক আছে, আচ্ছা। সো খেয়াল করো এখানে বলছে কি ক নম্বর কোয়েশ্চেনে বলছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কত। সো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল বলো,
ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ টু ক্লোজ এন এ, ঠিক আছে। ওকে, আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল বন্ধু বলো, যে ডিকিউ সমান সমান ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। সেখানে আমাদের ক নম্বর কোয়েশ্চেনে বলছে কি খেয়াল করো, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ অর্থাৎ ডিডাব্লিউ বের করতে বলছে। সো ডিডাব্লিউ এর ফর্মুলা ছিল পি ইন্টু কি বলো ডিভি, পি ইন্টু কত বলো ডিভি, ঠিক আছে। আচ্ছা, সো পি ইন্টু ডিভি। সো এই অঙ্কে আসলে খেয়াল করো আমার এখানে চাপ কত দেওয়া আছে, চাপ দেওয়া আছে 600 প্যাসকেল। সো গ্যাসের চাপ পি হচ্ছে 600 প্যাসকেল। ওকে, আচ্ছা, সো দেন খেয়াল করো আমরা যে ডিভি বের করব, সো এখানে ডিডাব্লিউ কে ডেল ডাব্লিউ দিয়ে লিখছে, পি এর জায়গাতে পি লিখছে এবং ডিভি এর জায়গাতে লিখছে ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ আয়তনের পরিবর্তন। আয়তন কি হয়েছে বলো, 2.5 মিটার কিউব থেকে 3.75 মিটার কিউব হয়েছে। সো এখানে আয়তনের চেঞ্জ হয়েছে কত খেয়াল করো, 2.5 থেকে 3.75। তাহলে এখানে পি এর মান 600 প্যাসকেল বসায় দিলাম, ভি টু মাইনাস ভি ওয়ান কত হবে 3.75 মাইনাস 2.5 বিয়োগফল। সো ডেল ডাব্লিউ চলে আসছে কত বলো বন্ধু, 750 জুল, ঠিক আছে। সো আমরা আশা রাখি ডেল ডাব্লিউর ভ্যালুটা আমরা আসলে বুঝতে পারছি, ঠিক আছে। গেল ডেল ডাব্লিউ। খ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো, এখানে পুরোটা একবারে পুরোটা, ঠিক আছে। খ নম্বর কোয়েশ্চেনে বলছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। সিস্টেমের কিসের পরিবর্তন বলো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঠিক আছে। এখন দেখো আবার নিচে আয় এখানে সাবিয়া। ওকে, সো দেখো এইখানে আমরা মেইন ফর্মুলা কি জানি, ডিকিউ সমান ডিডাব্লিউ প্লাস ডিইউ। তাহলে ডিইউ কত হবে, ডিইউ হবে ডিকিউ, এই ডিডাব্লিউ ওই পাশে পাঠায় দাও, ডিইউ হবে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ওকে, আচ্ছা, সো এখন খেয়াল করো ডিডাব্লিউ কিন্তু আমরা ক নম্বর ম্যাথে পাইছি কত বলো 750 জুল। ক নম্বর ম্যাথে আমরা ডিডাব্লিউ কত পাইছি বলো 750 জুল, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে কোয়েশ্চেনে কিন্তু বলে দিছিল যে সিস্টেমে কি করা হয়েছে বলো 125 জুল তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হয়েছে। তার মানে কি বলো দেখি, এই যে 125 জুল এটা আসলে কি ছিল বলো ডিকিউ, এই 125 জুল কিন্তু ছিল ডিকিউ। সো আমরা ডিকিউ প্রশ্নে দেওয়া আছে 125 জুল, দেন আমার ডিডাব্লিউ আমরা অঙ্কে বের করছি 750 জুল। সো ডেল্টা ইউ এর ফর্মুলা কি, ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ডেল কিউ এর মান 125 লিখে ফেললাম এবং ডেল ডাব্লিউ এর মান কত বলো 750 লিখে ফেললাম। ক্যালকুলেট করলে মাইনাস 625 জুল। সো ডেল্টা ইউ এর মান নেগেটিভ আসছে। সো ডেল্টা ইউ ছিল কি বলো অভ্যন্তরীণ, এদিকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই ছিল ডেল্টা ইউ। ওকে, আচ্ছা, সো ডেল্টা ইউ এর মান নেগেটিভ আসছে মানে কি বোঝা যাচ্ছে যে এখানে অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, আর হাতে দেখ, ঠিক আছে। ওকে, সো ডেল্টা ইউ এর মান নেগেটিভ আসছে মানে হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। সো খেয়াল রাখো বন্ধু। আচ্ছা, সো জিনিসটা আসলে একটু মনে রাখা লাগবে, আশা রাখি বোঝা যাচ্ছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। দেন আমরা চলে যাচ্ছি এই অঙ্কটাতে 1.9 যে অঙ্কটা সেটা একটু দেখো। এখানে 1.9 আমরা কি বলছিলাম বলো, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আরেকটা নাম সবাই কমেন্ট সেকশনে একটু লেখো, ঠিক আছে, এদিকে, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হ্যাঁ, সো খেয়াল করো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ছিল বলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা নাম সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশন আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে। সো হ্যাঁ, অনেকে লিখতেছে সহজ ম্যাথ কঠিন ম্যাথ করান, সহজ ম্যাথ না পারলে কঠিন ম্যাথে গিয়ে হাক করে থাকবা, সাজিদ ফারহান, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো এখানে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে কি হয় বলো প্রসারিত হয়। চূড়ান্ত চাপ কত? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা নাম তোমরা কমেন্ট সেকশনে লিখো, আমি অঙ্কটা করায় ফেলি। সো রুদ্ধতাপীয় এটা কখন বোঝায় বলো, রুদ্ধতাপীয় হয় যখন কি বলো হঠাৎ অথবা কি বলো দ্রুত অথবা কি বলো আকস্মিক। তোমাদের এই সূত্রগুলো ভাইয়া ক্লাসে লিখে দিছিলাম, ঠিক আছে। কখন হয় বলো, যদি আমার হঠাৎ দ্রুত বা আকস্মিক, হঠাৎ দ্রুত বা আকস্মিক পরিবর্তন মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেখানে বলছে খেয়াল করো প্রমাণ তাপমাত্রা ও চাপে। সো প্রমাণ তাপমাত্রা P1 শুরুতে কত 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল লিখলেও পারতাম। বলছে প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত হয়। তাহলে আয়তন V1 শুরুতে ছিল V এবং V2 কত হবে বলো 2.5 V, যেহেতু 2.5 গুণ আয়তনে
প্রসারিত হয়। ঠিক আছে, সো এবার আসো অঙ্কে আমরা একটু দেখি। গামার মান কিন্তু দেওয়া আছে। সো পি আর ভি নিয়ে আমার কোন ফর্মুলা বলো? পি আর ভি নিয়ে ফর্মুলা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। সো এখানে P1 V1 এবং V2 এই তিনটাই দেওয়া আছে। আমরা কি বের করব জাস্ট বলো, বাম ডান করে V2 বের করব। গামার মান 1.4 দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে খেয়াল রাখবে আমরা যেন আসলে বুঝতে পারি। ওকে, এই ছিল 1 কত বলো 9। 1.10 ম্যাথটা একটু খেয়াল করো সবাই। 1.10 ম্যাথটা আমি একটু বুঝাই দিচ্ছি যে 27°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত, একটু পরে হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে। সো শুরুর তাপমাত্রা কত ছিল বলো? শুরুর তাপমাত্রা ছিল 27°C। সো T1 ছিল 27°C, যেটা হচ্ছে 300 কেলভিন। সো গ্যাস কি বলছে? হঠাৎ দ্বিগুণ আয়তন লাভ করে। সো V1 যদি V হয়, V2 হবে 2V। কেন 2V হবে? কারণ প্রশ্নে বলা আছে এখানে কি আয়তন বলো? দ্বিগুণ আয়তন। দেখো দ্বিগুণটা একদমই মানে বোঝা যাচ্ছে না এখানে। সো প্রশ্নে কি বলছে বলো? প্রশ্নে বলেই দিছে এখানে দ্বিগুণ আয়তন। সো দ্বিগুণ আয়তন লাভ করলে V1 যদি V হয়, V2 হবে 2V। গামার মান প্রশ্নে 1.4 দেওয়া, ডিরেক্টলি দিয়ে দাও। সো আমাদের ফর্মুলা কার কার মধ্যে? টি আর ভি এর মধ্যে। সো টি আর ভি নিয়ে আমাদের ফর্মুলা এখানে আয়। ঠিক আছে, সো টি আর ভি নিয়ে আমাদের ফর্মুলাটা কি? T1 V1 টু দি পাওয়ার গামা -1, T2 V টু দি পাওয়ার গামা -1। সো দেখো এখানে 4টা টার্ম আছে। 4টা টার্মের মধ্যে তোমার প্রশ্নের মধ্যে আসলে কি কি দেওয়া বলো? প্রশ্নে তোমার T1 V1 V2 দেওয়া আছে। সো তুমি অবশ্যই T2 বের করতে পারবা, যেখানে গামার মান কত? 1.4। ঠিক আছে, ওকে আচ্ছা। সো আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশন একটু দেখতে চাচ্ছি যে ক্লাসটা বোঝা যাচ্ছে কি না। ওকে আচ্ছা, সো দেখো ক্লাস কি বোঝা যাচ্ছে? কাইন্ডলি একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, সো আশা রাখি সবাই ধরতে পারতেছো। আসলে আগের অঙ্কগুলো একবার দেখাইনি, কারণ অনেকেই হয়তো সমতাপীয়, অনেকেই আসলে শুদ্ধ আনসারটা লিখছিলাম। ঠিক আছে, সে অমি, সাজিদ, ফারহান, দেন হচ্ছে মাহি, শফি, শুভ্রদেব, মিথিলা, তোসরা, দেন হচ্ছে সাকিব, সাকিন, দেন হচ্ছে রিদি, ইমন, ঠিক আছে, মুন, সিলমি, জান্নাতুল, জেরিম, প্রীতম, ঠিক আছে, নিহাল, ঠিক আছে। অনেকে আসলে লামিয়া ইসলাম, দীপ, তমাদা সবাই আসলে সঠিক অ্যান্সারই লিখছিলাম। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে এখন লিখো যে ক্লাস আসলে আমরা বুঝতেছি কিনা। কারণ এরপর আজকে যে বললাম ভাই, আজকে কিন্তু আমরা শুধু কি করব বলো? ম্যাথ। আজকে আমরা ম্যাথ, অনেকগুলা ম্যাথ আসলে ইনশাল্লাহ পরপর করতেই থাকবো। সো ম্যাথ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখন চলে যাব কার্নো ইঞ্জিনের ম্যাথে। ঠিক আছে, সো আমাকে একটু কাইন্ডলি জানাও যে বোঝা যাচ্ছে কি না। ওকে আচ্ছা, সো যাই হোক আশা রাখি বোঝা যাচ্ছে। সো হ্যাঁ, প্রীতম, প্রীতম তুমি আসলে কি নতুন আসছো এখানে? প্রীতম যে ছেলেটা, ভাইয়া বুয়েট চুয়েট ম্যাথগুলা দেখান প্লিজ। সো এই ম্যাথগুলো আসলে ফার্স্টে করালে এখানে সেকেন্ড ইয়ার স্টুডেন্টস আছে, সো যারা আসলে এই ম্যাথগুলো প্রথম করতেছে। আমি যদি এখনই বুয়েট চুয়েটের ম্যাথ দেখানো শুরু করি, ওরা তো ভয় পাবে, জিনিসটাকে ওরা কঠিন মনে করবে। তো সব জিনিসে আসবে, ঠিক আছে, একটার পর একটা সিরিয়ালি। ঠিক আছে প্রীতম, আচ্ছা। সো হ্যাঁ, সাদিয়া, দেন হচ্ছে অমি, মিথিলা, ঠিক আছে, শফি, দেন হচ্ছে তমা, হিমু, শুভ্রদেব, নাসরিন, রিয়া। সো আশা রাখি আসলে বুঝতে পারতেছো। আচ্ছা, হ্যাঁ, গামার সাথে -1 কেন? তো ফর্মুলা। সাকিব জিজ্ঞেস করছো গামার সাথে -1 কেন? হ্যাঁ, T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 V টু দি পাওয়ার গামা -1। এটা আসলে ফর্মুলা বন্ধু। ঠিক আছে, খেয়াল রাখবা এটা আসলে কি বলো? ফর্মুলা, এবং এই জন্যই আসলে এই জিনিসটা আমরা করেছিলাম। আচ্ছা, সো এবার আমরা চলে যাব হচ্ছে কার্নো ইঞ্জিনের ম্যাথে। ঠিক আছে বন্ধুরা, আসো কার্নো ইঞ্জিনের ম্যাথে আমরা চলে যাব। ঠিক আছে, আসো। সো কার্নো ইঞ্জিনের ম্যাথের প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে সহজ একটা ম্যাথ। তোমরা একটু চলে আসো কার্নো ইঞ্জিনের ম্যাথ। ওকে হ্যাঁ, সো এখানে এখানে কার্নো ইঞ্জিনের যে ম্যাথটা আমরা প্রথমে দেখব বন্ধু, সেই ম্যাথটা হচ্ছে এইটা 1.12, একদম ছোট্ট একটা সহজ একটা ম্যাথ, সেটা একটু খেয়াল করো। সো এখানে কি বলছে, এখানে কি বলছে খেয়াল করো। এই 1.12টা আগে বুঝে, 1.11টা বেশি সহজ, 12টা বুঝো। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, এর তাপগ্রাহকের তাপমাত্রা 7°C হলে উৎসের তাপমাত্রা কত? সো আমরা খেয়াল করো 40%,
এই কর্মদক্ষতা 40% মানে কি, এটার মান 40%, পার্সেন্ট মানে 1/100, সো 40% মানে 40/100, তার মানে হচ্ছে 0.4। খেয়াল রাখবা 0. কত 4। তাপ গ্রাহক, তাপ উৎস না কিন্তু তাপ গ্রাহক, তাপ গ্রাহককে আমরা কি দিয়ে লিখি বলো, তাপ গ্রাহককে আমরা T2 দিয়ে লিখি। সো T2 হলো 7°C, যেটাকে কেলভিনে নিলে 280 কেলভিন। মনে রাখা লাগবে সব অঙ্কই কিন্তু কেলভিনে নিয়ে গিয়ে করতে হবে। সো তাপ উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। সো আমাদের ফর্মুলা কি ছিল, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। সো এখানে ইটা দেওয়া আছে এবং এখানে কি বলো T2 দেওয়া আছে। সো তুমি নিশ্চয়ই কি বের করতে পারবা, ইটার মান 0.4, T1 এর মান আর T2 এর মান 280 বসাই দিলাম। সো T1 অবশ্যই আমরা বাম ডান করে বের করতে পারবো। অ্যান্সার আসছে T1 466.7 কেলভিন। সেটাকে কি করতে হবে, 273 বিয়োগ করে ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। খেয়াল রাখবা তোমাকে কিন্তু অবশ্যই কিসে নেওয়া লাগবে বলো, কেলভিন স্কেলে নিয়ে আসা লাগবে। ওকে, আচ্ছা। সো আশা রাখি এই অঙ্কটা সবাই আসলে ধরতে পারছো। কঠিন কোনো ম্যাথ কিন্তু এখানে আসলে ছিল না। একটু ক্লোজ করিস, ঠিক আছে। সো দেখো এখানে কি দেওয়া আছে, একদম ক্লোজ। ওকে, সো এই অঙ্কের মধ্যে ইটা দেওয়া ছিল এবং T2 দেওয়া ছিল। এটা ছিল 40%, দ্যাট ইজ 0.4, এবং T2 ছিল 7°C, তার মানে 280 কেলভিন। সো বাম ডান করলে শুধুমাত্র T1টা আমি বের করব। সো T1 কত আসছে, 466.7 কেলভিন, যেখান থেকে 273 বিয়োগ করলে 193.7°C। সো গেল আমাদের 1 কত বলো 12। সহজ একটা ম্যাথ ছিল। 1.13টা এবার খেয়াল করো বন্ধু, 1.13তে কি বলছে, কোয়েশ্চেন পুরোটা দেখা লাগবে, ঠিক আছে। 27°C এবং 160°C তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনে এত তাপশক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে তাও বের করা লাগবে। বুঝছো বন্ধু, এখানে তোমার 27 এবং 160°C। সো টেম্পারেচার দেখেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে টেম্পারেচারটা বেশি সেটা হচ্ছে কি বলো T1, অর্থাৎ তাপ উৎস। যে টেম্পারেচারটা কম সেটা আসলে কি বলো T2। তাহলে 160°C হচ্ছে T1, 160-এর সাথে কত 273 যোগ করে 433 কেলভিন। আর 27°C হচ্ছে কি বলো এখানে 27°C হচ্ছে এখানে T2। সো T2 27°C মানে 300 কেলভিন। সো T1 T2 যদি দেওয়া থাকে আমরা ইজিলি কি এটা বের করে ফেলতে পারবো। এটার ফর্মুলা কি ছিল বলো, T1 মাইনাস T2 বাই T1, অথবা আরেকটা কি ছিল বলো দেখি, 1 মাইনাস T2 বাই T1, ঠিক আছে। ওকে, সেই জিনিস দুইটা আসলে একবার যেটা তুমি বসাও ক্যালকুলেট করে, এটা আসছে কত দেখো, এটা আসছে 30.7%। সো আমার T1 T2 দেওয়া আছে, এটা বের করা আমার জন্য কোনো ব্যাপারই না। আরেকটা ফর্মুলা কি ছিল বলো, একটা তো হচ্ছে T1 মাইনাস T2 বাই T1, আরেকটা তোমরা ইউজ করতে পারো যেটা আমি তোমাদেরকে লিখে দিছিলাম, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। সো এটা ইউজ করেও কিন্তু আসলে পসিবল। খেয়াল রাখবা 1 মাইনাস T2 বাই T1 এটা ইউজ করেও কিন্তু আমরা এটার ভ্যালু বের করতে পারি। ওকে, সো এটা গেল প্রথম পার্ট। দেন দেখো আমাদের সেকেন্ড পার্টে কি বলছিল যে ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তি, অন্ধকার কেন আসে আপনার হাতের বামে, এই যে এই হাতে থেকে ঠিক আছে, আচ্ছা। সো এই যে এখন অন্ধকার কেন আসবে, আচ্ছা একটু ক্লোজ। ওকে, সেকেন্ড পার্টটা ছিল ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু বই নিয়েও বইসো, তাহলে বইয়ে ডিরেক্টলি দেখতে পারবা। আমি মুখে তো বলতেছি, তোমরা বইয়ে যদি ডিরেক্টলি দেখো তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। সেকেন্ড পার্টে বলছে ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে কিন্তু বলা ছিল একটি কারণে ইঞ্জিনে এই পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয়। তার মানে এটা কি, এটা ছিল আমার প্রদত্ত তাপ Q1। ঠিক আছে, সো প্রদত্ত তাপ Q1 কত 8.4 10⁴ জুল, যেটা প্রশ্নের মধ্যে আমাকে দেওয়া আছে। সো এখন খেয়াল করো এই পার্টে চলে আয়, ঠিক আছে, এই যে এখানে। সো এখন সেকেন্ড পার্টটায় এই যে এখানে এতটুকুতে খেয়াল করো আমাদের ইটার ফর্মুলা কি ছিল বন্ধু, এটা হচ্ছে W ডিভাইডেড বাই Q1। ঠিক আছে, যে কর্মদক্ষতা সমান সমান, এখানে W কি, W ছিল আউটপুট মানে কৃত কাজ, আর Q1 ছিল ইনপুট। সো ইটার ভ্যালু আমরা, সো ইটা সমান W বাই Q1, এটা কোন ফর্মুলা বলো, যে কর্মদক্ষতা সমান সমান কৃত কাজ ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে, ওকে। সো কর্মদক্ষতা সমান সমান কৃত কাজ ডিভাইডেড বাই ইনপুট, এটা সমান সমান W ডিভাইডেড বাই Q1। সো এটাকে আমরা বাম ডান যদি করি, বাম ডান করলেই কি চলে আসবে দেখো, তোমার এখানে ইটার ভ্যালু তুমি বের করছো, W তোমাকে Q1 তোমাকে দেওয়া আছে,
ইটার ভ্যালু আমরা আগের অঙ্কে বের করছি, Q1 প্রশ্নে দেওয়া আছে। সো আমরা এখান থেকে ইজিলি ডাব্লিউটা কি করতে পারবো বলো, বের করে ফেলতে পারবো। সো আশা রাখি সবাই বুঝতেছে এবং এমন কোনো কঠিন ম্যাথ আসলে এটা না। ওকে, আচ্ছা। সো এবার দেখো অনেকে আমাকে একজন লিখছে 1.14, এই অঙ্কটা আমি একটু তোমাদেরকে বুঝাই দেই। 1.14 কি বলছে, যে একটি কার্নো ইঞ্জিন যখন 37°C তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 60% থেকে 80% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। খেয়াল রাখবা কি বলছে, উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে, খেয়াল রাখবা। সো সো বলছে এখানে তাপগ্রাহক ফার্স্টে কত বলো, 37°C। সো বলছে কার্নো ইঞ্জিন যখন 37°C তাপগ্রাহকে তখন এর কর্মদক্ষতা 60%। বুঝছো, যখন তাপগ্রাহক মানে কি এটা বলো, T2। সো তাপগ্রাহক যখন T2 তখন এটা কত বলো, তাপগ্রাহক T2 যখন টিটুর তাপমাত্রা 37, তাহলে টিটু যদি 37 হয় এটাকে কেলভিনে নিয়ে গেলে 310 কেলভিন। সো প্রথমে এটা যখন টিটু তাপমাত্রা কত বলো 37°C তখন সেটার কর্মদক্ষতা 60%। তাহলে ওই ফর্মুলা এটা ইকুয়াল টু T1 মাইনাস T2/T1, বাম ডান করে আমরা T1 বের করলাম কত বলো 775 কেলভিন। বুঝছো বন্ধু, সো প্রথমে আমার T1 কত আসলো 775 কেলভিন। সো আমি চাচ্ছি কর্মদক্ষতা 60% থেকে 80% বানাবো এবং এই 80% বাড়ানোর সময় কিন্তু তাপগ্রাহক কত থাকবে বলো, 82 মানে 37°C থাকবে। সো সেকেন্ড ক্ষেত্র হচ্ছে এটা। দেখো সেকেন্ড ক্ষেত্রে কি করছে, আবার এই যে ইটা প্রাইম সমান T1 প্রাইম মাইনাস T2 প্রাইম, T2 ডিভাইডেড বাই T1 প্রাইম। এবার দেখো আগের বারে কিন্তু 0.6 বসাইছিল, দ্বিতীয়বারে কত বসাইছে 0.8। সো দুইটা বেলাতেই কি সেম আছে বলো, আমার T2 কিন্তু সেম আছে, T2 কিন্তু ফিক্স, T2 কিন্তু কি বলো, T2 হচ্ছে এই অঙ্কে ফিক্সড। ওকে, দুইবারই কিন্তু T2 ফিক্সড আছে। তো T2 যদি ফিক্সড আছে, আগের বার T1 আসছিল 775 কেলভিন, পরের বারে দেখো T1 প্রাইম আসলো 1550 কেলভিন। তাহলে বিয়োগ করলে 1550 মাইনাস 775, তার মানে কি বাড়াতে হবে কত বলো 775 কেলভিন। ঠিক আছে, সো খেয়াল রেখো অঙ্কটা, আশা রাখি বোঝা যাচ্ছে। আমি ক্যালকুলেশনটা তোমাকে একটু বুঝাই দেই। সো আমার টেম্পারেচার বলছে উৎসের তাপমাত্রা কত বলো 37°C। দেখো এখানে উৎস বলি, তাপগ্রাহকের তাপমাত্রা কত বলো 37°C। সো তাপগ্রাহক হচ্ছে T2 কত বলো 37 প্লাস 273 310 কেলভিন। প্রথমে আমার কর্মদক্ষতা 60% হচ্ছে কত বলো 0.6। সেটার জন্য প্রথমে আমরা এই 0.6, আমার ইটা যখন 0.6 এবং আমার T2 যখন 310 তখন আমরা T1 বের করলাম। ঠিক আছে, দেন আমরা আবার কত বলছে 80% করতে হবে। তো ইটা যখন কত বলো 80% মানে 0.8, তখন আমরা আবার T1 প্রাইম বের করলাম। সো দেখো প্রথমে T1 আসছে 775, দ্বিতীয় ক্ষেত্রে T1 প্রাইম আসছে 1550 কেলভিন। সো ডেল্টা টি মানে কি, এই যে চাইছে কি কোশ্চেনে চাইছে কি যে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। সো 775 থেকে 1550 কেলভিন, তাহলে বিয়োগ করলে 775 কেলভিন আসলে বাড়াতে হবে। ঠিক আছে, সো কাইন্ডলি একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে লিখে জানাও অঙ্কগুলো আমরা এই উৎসের তাপমাত্রা এই কেলভিনের যে অঙ্কগুলো সেগুলো আমরা বুঝতে পারছি কি না। ঠিক আছে, সেগুলো আমরা বুঝতে পারছি কি না। ওকে, আচ্ছা। সো এখানে যেগুলো আমরা বুঝতে পারছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে যে লিখে জানাও যে আমরা এই কি বলে এটাকে তোমার কার্নো ইঞ্জিনের ম্যাথগুলা কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে আমরা আসলে বুঝতে পারছি কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা আসো। সো এখানে রুদ্ধতাপের ম্যাথ আসবে বন্ধুরা, আমি লিখছে সুন্দর, আসলেই রুদ্ধতাপের ম্যাথ অনেক বেশি আসে। সো হ্যাঁ, অনেকেই লিখছে, হ্যাঁ বোঝা যাচ্ছে ভাইয়া। জান্নাত শেফা তুমি কিন্তু নিয়মিত ক্লাস করবা, তুমি মাঝখানে ইরেগুলার হয়ে গেছিলা। তাশরিফ অর্ণব সব ক্লাস করবি বেটা। ঠিক আছে, দেন হচ্ছে উম্মে নাফিসা তাসনিম, ঠিক আছে, শাহরিয়ার আহমেদ খান, ফারিহা আজমেরি, ঠিক আছে, দেন হচ্ছে তাশরিফ অর্ণব, তমা দাস, শুভ্রদেব, ঠিক আছে, মুন, ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে সিলমি, সো লামিয়া ইসলাম, অনেকেই লিখছো বুঝছি ভাইয়া। সাকিব বুঝেছি। সো শোনো, অনেকেই আসলে এই চ্যাপ্টারটা আগে পড়ছো ভাইয়া, তাহলে তাদের জন্য এটা একটা কি হয়ে যাবে বলো, রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা আসলে বসে না থেকে আমরা চ্যাপ্টার পর চ্যাপ্টার ইনশাল্লাহ পড়তে পারবো এবং পড়তে থাকবো ইনশাল্লাহ। এবং আজকে কিন্তু আমাদের এই তাপগতিবিদ্যার লাস্টের ক্লাস। সো আমরা অবশ্যই এটাকে অনেক গুরুত্ব দিয়ে করব এবং খুব বেশি কি বলো বোঝার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা।
সো এরপর আসো, আমরা টাইম না নেই, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখতে থাকবে, আর আমরা বুঝলে অবশ্যই সেটা জিনিসে লিখবো। অনেকে লিখছে সেলসিয়াস স্কেলে রেখে প্রবলেম হবে। হ্যাঁ, সেলসিয়াস স্কেলে কখনোই রাখা যাবে না। তুমি ফাইনাল অ্যান্সারকে কেলভিন থেকে আবার সেলসিয়াসে নিয়ে আসতে পারো, কিন্তু কখনো তাপমাত্রা সেলসিয়াস স্কেলে রেখে ফিজিক্সে অঙ্ক করা যাবে না। অবশ্যই তাপমাত্রায় কিসে কনভার্ট করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা কার্নো ইঞ্জিন তথা তাপীয় ইঞ্জিনের অঙ্ক দেখলাম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এনট্রপির ম্যাথে, ঠিক আছে বন্ধু? কিসের ম্যাথ বলো? এনট্রপির ম্যাথ, ঠিক আছে, খেয়াল রাখবা। ওকে, সো হ্যাঁ, অনেকে লিখতেছো যে ভাইয়া এখানে T1 কি সেকেন্ডটাই T2? না, হ্যাঁ হ্যাঁ, সুমায়া নওশিন, দুইটার জন্য T2 সেম। দুইটা অঙ্কের জন্যই, মানে দুইটা পার্ট 60% 80% জন্য T2 হচ্ছে সেম। জাস্ট একটার জন্য আমরা বের করছিলাম T1, আরেকটার জন্য বের করছিলাম T1 প্রাইম। 60%-এর জন্য বের করছি T1, ঠিক আছে? তখনও T2 কত বলো? ওই 37°C মানে 310 কেলভিন। আবার 80%-এর জন্য আমরা বের করছি T1 প্রাইম, তখনও কি বলো? T2 এর মান কত বলো? 37°C, দ্যাট মিনস 310 কেলভিন, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখবা তোমাদের বইয়ে রেফ্রিজারেটরে কিছু ম্যাথ আছে যেগুলো খুবই সহজ, এগুলো ভাইয়া বোঝাতে চাচ্ছি না, আমি একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো তোমাদেরকে বুঝাই দিতে চাচ্ছি। আচ্ছা, সো দেখো, বরফ গলনের সূত্রতাপ, তোমাদেরকে একটা কথা বলি, বরফ গলনের সূত্রতাপ হচ্ছে 336.30 জুল পার কেজি। মুখস্থ রাখবা, প্রশ্নে নাও দেয়া থাকতে পারে। বরফ গলনের সূত্রতাপ 336.30 জুল পার কেজি বা 3.36 10⁵ জুল পার কেজি, মুখস্থ রাখবা। পানির বাষ্পীভবনের সূত্রতাপ হচ্ছে 22.6830 জুল পার কেজি। 22.6830 জুল পার কেজি। আসলে অঙ্ক করতে করতে ভাই নিজেরই মুখস্থ হয়ে গেছে, এবং মধ্যে মধ্যে কোয়েশ্চেনে দেয়া থাকবে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এই জিনিসগুলো নিজের থেকে অটোমেটিক্যালি মুখস্থ অঙ্কের মধ্যে বসাতে হবে। সো জিনিসগুলো অবশ্যই মুখস্থ এবং মনে রাখো, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি পরবর্তী ইম্পর্ট্যান্ট ম্যাথে, ঠিক আছে? আচ্ছা, আসো, সো দেরি না করে পরের ম্যাথে চলে যাচ্ছি। বন্ধুরা একটু বোঝা ট্রাই করতে হবে দ্রুত, এবং দ্রুত বোঝাও লাগবে, কারণ আমি দ্রুত বুঝাবো ঝটপট। কি বলছে এখানে খেয়াল করে, দিকে চাপ, অন্ধকার যেন না পড়ে। দেখো এখানে বলছে একটু এদিকে, ডানে 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 ডানে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা। সো খেয়াল করো, এখানে যে অঙ্কটা আমি তোমাদেরকে এবার বলবো, যে 0°C তাপমাত্রার 3 কেজি বরফকে 0°C পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? সো খেয়াল করো, সরি, 0°C 3 কেজি বরফকে 0°C পানি বানাবা। সো তার তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি সূত্র লিখে দিয়েছিলাম, আজকেও পড়াই দিছি, কোন ফর্মুলা? ডিএস হচ্ছে dQ/T। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, জাস্ট বরফ 0°C 3 কেজি বরফ 0°C পানি হচ্ছে। সো ফর্মুলা কি হবে? ডিএস হচ্ছে dQ/T। ডিকিউ কত হবে? mLF/T। সো 0°C জন্য বলো, 0°C মানে 273 কেলভিন, টি এর মান 273 কেলভিন। এবং খেয়াল করো, ওই mLF একটু বুঝো এখানে বন্ধু, এই যে এখানে ডিকিউ এর মান সেপারেট করে বের করছে। ডিকিউ কত? mLF। বরফ 3 কেজির জন্য 3 কেজি, এবং পানির বাষ্পীভবনের সূত্রতাপ কত? 3.36 10⁵ জুল পার কেজি। সো যা আসছে, ডিকিউ এর মান ডিরেক্টলি পেয়ে গেছি। এই ডিকিউ এর মানটা, ডিকিউ কত? mLF। ডিকিউ এর মানটা ডিরেক্টলি তুমি এই অঙ্কে বসায় দাও, বা তুমি এখানেও এম এর মান এল এর মান লিখে বসাইতে পারো, ঠিক আছে? সো দেখো, কঠিন না, সহজ একটা ম্যাথ ছিল এইটা। ওকে, সো এটা ছিল 1.18 নম্বর, তোমার বইয়ে হয়তো অন্য নম্বর হইতে পারে। সো এই 1.19 নম্বরটা কিন্তু একটা সুপারস্টার ম্যাথ, এটা অবশ্যই খুব ভালো করে বোঝা লাগবে। একটু ঠিক করে ধরা হইতেছে না, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো, ঠিক আছে, এখানে এই ম্যাথটা একটু বোঝার ট্রাই করো, এই 1.19 নাম্বার ম্যাথটা। সো ফার্স্টে আমরা একটু প্রশ্নটা পড়ি, এবং এরপর অঙ্কটা তোমাকে আমি বুঝাই দিব। দেখো কি বলছে এখানে, যে 0°C তাপমাত্রার 5 কেজি বরফকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? সো খেয়াল রাখবা, এখানে কিন্তু 2 ধাপে, কি বলো, এই অঙ্কটা কিন্তু 2 ধাপে। 0°C 5 কেজি বরফ, 100°C পানি, ঠিক আছে? সো আমি তোমাকে একটু খাতায় আগে বুঝায় দেখাই, ঠিক আছে? খাতায় একটু জিনিসটা দেখো সবাই। সো আমার এখানে 0°C কি বলো, বরফ, সে কি হতে চায় বলো, 100°C
পানি হইতে চায়। সো এটা কিন্তু কখনো ডিরেক্টলি হবে না। ফার্স্টে কি হবে শোনো, ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের কি বলো, পানি। ঠিক আছে, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানি কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। সো এটা হচ্ছে কি বলো, স্টেপ 1। এবং 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, এটা হচ্ছে স্টেপ 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ম্যাথে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি লাগবে, যেটা আসলে ডিরেক্টলি পসিবল না। ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, যেটা হলো স্টেপ 1। দেন 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের কি হবে বলো, পানি হবে, যেটা হচ্ছে স্টেপ কি বলো, 2। ঠিক আছে, সো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, এক্ষেত্রে ফর্মুলা কি হবে বলো, MLF ডিভাইডেড বাই টি। এবং 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, যেখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি হবে, MS লন T2 ডিভাইডেড বাই T1। সো এই ক্ষেত্রে স্টেপ 1-এ এই সূত্র, স্টেপ 2-তে এই সূত্র। আশা রাখি সবাই ধরতে পারতেছো। ঠিক আছে, কোনটা কোন ক্ষেত্রে ইউজ হবে সেটা আমি আশা রাখি বুঝাইতে পারছি। এবার চলে যাচ্ছি আমরা বইয়ের সেই ম্যাথটাতে। সো খেয়াল করো, বলছে 0 ডিগ্রি সেলসিয়াসের 5 কেজি বরফ, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি। সো প্রথম স্টেপ কি বলছে খেয়াল করো, একটু নিচে নামানো লাগবে। সো দেখো এখানে যেটা আমি তোমাকে বললাম, যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হতে ডিকিউ কত হবে বলো, ডেল্টা এস। প্রথম ক্ষেত্রে ডেল্টা S1, স্টেপ 1, স্টেপ 1-এ ডেল্টা S1 ডিকিউ বাই টি। সো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য 273 কেলভিন। এবং খেয়াল করো এখানে ওই যে আমার ডিকিউ এর মান কেমনে পাইলাম বলো, ডিকিউ হচ্ছে MLF। যেহেতু 5 কেজি বরফ, 5 ইন্টু পানির বরফ গলনের সূত্রতাপ কত বলো, ঠিক আছে, ঠিক আছে, বরফ গলনের সূত্রতাপ হচ্ছে 336, 3টা 0। ওকে, সো MLF। সো এটা ছিল হচ্ছে স্টেপ 1। সো আশা রাখি এটা বুঝছো, এটা কত বলো, স্টেপ 1। ওকে, আচ্ছা। সো বইয়ে দেখো স্টেপ 2-তে ইন্টিগ্রেশন করছে এবং পরের পৃষ্ঠাতে ইন্টিগ্রেশন করছে। বন্ধুরা শোনো, ইন্টিগ্রেশনের কোনো দরকার নাই, ইন্টিগ্রেশনগুলোর কোনো দরকার নাই। তুমি ডিরেক্টলি কোন ফর্মুলা বসাবা বলো দেখি, তুমি ডিরেক্টলি MS লন, লন কত বলো, T2 বাই T1, এই ফর্মুলা বসায় দিবা। MS লন T2 বাই কত বলো, T1। তুমি ডিরেক্টলি এই ফর্মুলা লিখে বসাই দিবা, তোমাকে কেউ কখনো একটা নম্বরও কাটবে না, খেয়াল রাখবা। তুমি ডিরেক্টলি আমার কতর জন্য বলো, ডেল্টা S2 এর জন্য MS লন T2 বাই T1 বসাই দিবা। সেখানে M কত বলো, M হচ্ছে 5 কেজি পানি, এই যে 5 কেজি পানি 5। দেন এস কি, পানির বলো আপেক্ষিক তাপ হচ্ছে 4200। মনে রাখা লাগবে পানির জন্য এস কত বলো, 4200। এবং T1 কেন, T1 কত খেয়াল করো, T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। খেয়াল করো অঙ্কের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছিল। সো এই অঙ্কে খেয়াল করো আমার এম কত বলো 5, এস কত বলো, এস হচ্ছে 4200, এবং লন T2 বাই T1। সো T1 শুরুতে কত, 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন, এবং 100 ডিগ্রি সেলসিয়াস এই পানিটা কত বলো, T2 হবে 373 কেলভিন। সো 5 ইন্টু 42 ইন্টু 373 ডিভাইডেড বাই 273, এটা হচ্ছে স্টেপ 2। ঠিক আছে, সো স্টেপ 1। সো পুরো ম্যাথটা একবার একটু বুঝাই দিই, খেয়াল করো। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হইতে চায়। সো প্রথম স্টেপে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, ফর্মুলা হচ্ছে MLF বাই টি। টি হচ্ছে 273, উপরে 5, 336, 3টা 0। সো এম এর মান 5, LF এর মান 336, 3টা 0। ওকে, ওকে, আর নিচে কত বলো, টি। সো টি 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273। স্টেপ 2-তে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, এবং এক্ষেত্রে কত বলো, এক্ষেত্রে হচ্ছে MS লন T2 বাই T1, তার মানে হচ্ছে 5 ইন্টু পানির আপেক্ষিক তাপ 4200 লন T2 হলো 373, T1 হচ্ছে 273। সো 5 ইন্টু 4200 ইন্টু লন 373 বাই 273। সো এটা হলো এস স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। দুটো স্টেপের ডেল্টা এস কে অর্থাৎ এনট্রপিকে যোগ করলেই তুমি কি পাবা, চূড়ান্ত অ্যান্সার। এই দুটাকে কি করা লাগবে বলো, এটা এবং এটাকে যোগ করা লাগবে। ঠিক আছে, সো আমাকে একটু ঝটপট আবার একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে
বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? কঠিন না অঙ্কগুলো, একটু ক্রিটিক্যাল এবং একটু বলো প্রসেস ওয়াইজ করা লাগে। সো অঙ্কগুলো আসলে আমরা বুঝতে পারছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লিখো। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো। আর দেখো, তোমরা যদি এক্সপেক্ট করো সব অঙ্ক আমি তোমাদের করে দিব, তাহলে তোমরা আসলে ভুল করতেছো। যে অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো হয়তো আমি তোমাকে করে দিতে পারি, ঠিক আছে, কিন্তু বাকিগুলো আসলে সব অঙ্ক তো করে দেওয়া পসিবল না লাইভ ক্লাসে, হ্যাঁ। সো যাই হোক, এরপর যে অঙ্কটা আমরা আসলে দেখব সেটা চলে যাচ্ছি আমরা এরপরের ম্যাথটাতে। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখো যে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ। সো হ্যাঁ, এখানে ইন্টার মিস করেছি, ধ্রুব সত্যি লাইন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো কোনো ব্যাপার না, পদার্থবিজ্ঞান ভাই। সো এটা কি কইলেন ভাই, দ্বারকাকের মধ্যে, আচ্ছা। সো মিম সুমাইয়া মিম লিখছে, সুমাইয়া আহমেদ মিম, দেন হচ্ছে জান্নাত শেফা, সানজু, লামিয়া, গোপাল দাস, ফারিহা ঐশী, আরিয়ান দ্বীপ। আচ্ছা, এরপর হচ্ছে সুমাইয়া নওশিন, রীতি, আলিফ, নাসরিন শিয়া, মাইশা মালিহা, নাভিন মুন, ঠিক আছে। দেন হচ্ছে চেঞ্জেস সুস্মিতা, চেঞ্জেস সুস্মিতা, এটা কেমন নাম রে ভাই, ঠিক আছে। সাকিব, সাকিন, আরিয়ান দ্বীপ, পিয়াল, ঠিক আছে। হ্যাঁ, অনেকে লিখছো, বুঝা গেছে। সো আমরা চলে যাচ্ছি এরপরের একটা ক্রিটিক্যাল ম্যাথে। শোনো, এটা একটা বোর্ডে আসা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের সলভ, সেটা হচ্ছে তোমার একটা কার্নোর চক্র দিয়ে আসলে এই কোয়েশ্চেনটা সলভ করা লাগে, ঠিক আছে। সো আবার এরপরে সামনে আসলে ক্রিটিক্যাল ম্যাথ এমন খুব একটা নাই। তো যেগুলো থাকুক না কেন আমি আশা রাখি তোমরা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, একটা ছেলে জিজ্ঞেস করছিল প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী ইঞ্জিন আসলে কি বোঝায়, ঠিক আছে। ইঞ্জিনের দক্ষতা প্রত্যাগামী ইঞ্জিনের সমান, ঠিক আছে। আচ্ছা, সো কোনো সমস্যা নাই, আমি তোমাকে এই চ্যাপ্টারের যে অনুশীলনীর যে ম্যাথগুলা সেগুলার আসলে কি বলবো, সেগুলা অঙ্কগুলো নোট খাতায় নোট আকারে অঙ্কগুলো করার ব্যবস্থা, মানে নোট আকারে এই চ্যাপ্টারের ম্যাথগুলো এই গ্রুপে ইনশাল্লাহ আমরা আপলোড করার ব্যবস্থা করব, সমস্যা নাই। আমার কোনো না কোনো বন্ধুর কাছে অলরেডি অঙ্কগুলো করা আছে, তো সেই অঙ্কগুলো আমি ওকে দিয়ে তোমার এই গ্রুপে আপলোড করাই দিব, তাহলে তোমরা সবগুলো অঙ্ক ইজিলি ধরতে পারবা। ভাইয়ার ক্লাসের থিওরিগুলো যদি আমরা বুঝে থাকি অঙ্কে কখনোই আসলে আটকাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি এরপরের ম্যাথে, যেটা হচ্ছে 1.20 আমার এই বইয়ে। চলে আসো বন্ধু সবাই, ঠিক আছে। সো এই ম্যাথটা একটু বুঝি আমরা, খেয়াল করো এখানে এই 1.20 নাম্বার ম্যাথটা, ওকে। আচ্ছা, সো 1.20 নাম্বার ম্যাথটা একটু প্রশ্নটা আগে দেখি। এই প্রশ্নটা আগে দেখি আমরা কি বলছে, যে চিত্রে একটি কার্ণচক্রের 4টি ধাপ পিভি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শিত হলো। দেখো, এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি পি। প্রশ্নে কিন্তু দেওয়া, এবং এটা কোথায় আসছে খেয়াল করো তো, বরিশাল বোর্ড 2015, ঠিক আছে। এটা কোথায় আসছে বলো, বরিশাল বোর্ড 2015, ঠিক আছে। আচ্ছা, সো একটু খেয়াল করো, বলছে এখানে এখানে এই শুধু ফিগারটা, আচ্ছা। সো বলছে এখানে এখানে কোয়েশ্চেনে বলছে, খেয়াল করো, কতে বলছে কারণ ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে, এবং খতে বলছে এন্ট্রপির পরিবর্তন প্রতিটি ধাপে। দেখো, কতে বলছে কারণ ইঞ্জিনের দক্ষতা বের করো, খতে বলছে প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তন তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। সো ফিগারটা আগে একটু ভালো মতো দেখে নিই। আমরা কিন্তু এই 4টা পার্ট সম্পর্কে জানি, শুধু ফিগার শুধু ফিগার, ওকে। তো 4টা পার্টের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে, যে আমার এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পি, এখানে এ বি, বিসি, সিডি এবং ডি এ 4টা পার্ট ছিল, যেটা আমি তোমাদেরকে আসলে লিখে দিছিলাম। এ বি ছিল বলো রুদ্ধতাপীয় প্রসারণ, বিসি ছিল সমষ্ট প্রসারণ, সিডি ছিল রুদ্ধতাপীয় সংকোচন, ডি এ ছিল সমষ্ট সংকোচন। এবং খেয়াল করো, এ থেকে বিতে এখানে দেখো কিউ1 তোমাকে দেওয়া আছে কত বলো, 500 জুল, এবং টি1 বলা আছে 1200 কেলভিন। বি থেকে সিতে কিছু দেওয়া নাই, কিন্তু এই সি থেকে ডিতে কিউ2 তোমাকে দেখো এখানে বলে দিছে কিউ2, এখানে কত বলছে বলো, কিউ2। এবং টি2 কিন্তু দেওয়া আছে কত, 650 কেলভিন। টি1 দেওয়া 1200 কেলভিন, টি2 দেওয়া 650 কেলভিন। খেয়াল করো, তোমাকে এই গ্রাফ থেকে কিন্তু বুঝতে হবে টি1 কত দেওয়া, দেখো এখানে টি1 দেওয়া 1200 কেলভিন, কিউ1 দেওয়া 500 জুল, এবং খেয়াল করো কিউ2 এখানে দেওয়া নাই, কিন্তু টি2 কিন্তু এখানে আবার ঠিকই দেওয়া আছে। সো দেখো টি1 এবং
T2 তোমাকে দেওয়া, T1 T2 যদি দেওয়া থাকে, সো T1 দেওয়া T2 দেওয়া, আমরা কিন্তু ইঞ্জিনের দক্ষতা ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, T1 এর মান দেওয়া ছিল 1200, T2 এর মান দেওয়া ছিল 600। সো ক নম্বর কোয়েশ্চেন ইঞ্জিনের দক্ষতা বের করে, এটা কিন্তু এতটুকুতেই শেষ। তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, খ নাম্বারটা বেশি ক্রিটিক্যাল। খ নম্বরে বলছে চক্রটির প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করো। আচ্ছা, সো বন্ধুরা এখানে তোমাকে মনে রাখা লাগবে 4টা ধাপ। 1 নম্বর ধাপ এবি, 2 নম্বর ধাপ বিসি, 3 নম্বর ধাপ সিডি এবং 4 নম্বর ধাপ হচ্ছে ডিএ। ঠিক আছে, খেয়াল রাখবা এই যে 4টা ধাপ। সো এখানে এই 4টা ধাপের মধ্যে, ঠিক আছে, প্রথম ধাপ, সো প্রথম ধাপটা হচ্ছে কি বলো, প্রথম ধাপ মানে এবি। এবি এর জন্য Q1 ছিল 500 জুল এবং T1 ছিল 1200 কেলভিন। ঠিক আছে, সো এই 4টা ধাপের জন্য আমি আগে লিখে নেই। খেয়াল করো, এই প্রথম ধাপের জন্য দেখো এবি বিসি সিডি ডিএ, আমি একটু লিখে দেই। ঠিক আছে, সবাই একটু আমার হাতে খেয়াল করো, এবি বিসি সিডি ডিএ। ঠিক আছে, সেই 4টা ধাপের জন্য আমরা ধরে নিলাম এই এবি এর জন্য আমার এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডেল্টা এস ওয়ান, বিসি এর জন্য ডেল্টা এস টু, সিডি এর জন্য ডেল্টা এস থ্রি এবং ডি এর জন্য ডেল্টা এস ফোর। ঠিক আছে, সেই 4টা ধাপের জন্য আমরা ফার্স্টেই ধরে নিলাম এবি এর জন্য ডেল এস ওয়ান, বিসি এর জন্য ডেল এস টু, সিডি এর জন্য ডেল এস থ্রি, ডি এর জন্য ডেল এস ফোর। আচ্ছা, সো ডেল এস ওয়ান কত হবে, খেয়াল করো, ডেল এস ওয়ান এবি এর জন্য ছিল ডেল এস ওয়ান। খেয়াল করো, এবি এর জন্য ছিল ডেল এস ওয়ান। সো এ থেকে বিতে গেলে Q1 দেওয়া 500, T1 দেওয়া 1200 কেলভিন, Q1 T1 দুইটাই কি বলো দেওয়া আছে। সো এখানে খেয়াল করো, প্রথমে আমার ডেল এস ওয়ান এর জন্য ডিরেক্ট কিন্তু পেয়ে গেছি Q1 বাই T1 500 বাই 1200 এত। সো আমি কিন্তু খেয়াল করো এখান থেকে কি পেয়ে গেছি বলো, আমরা ডেল এস ওয়ান এর মানটা পেয়ে গেছি। ঠিক আছে, ডেল এস ওয়ান কোত্থেকে পাইলাম বলো, এই যে গ্রাফে আমার Q1 T1 দেওয়া, সেটা জাস্ট ডিরেক্টলি বসায় দিলাম। এবং আমরা কি করছিলাম, এবি এর জন্য কত ধরছিলাম বলো, এবি এর জন্য ডেল এস ওয়ান ধরছিলাম। ডান। এবার খেয়াল করো, এই যেটা তোমাকে খুব বেশি ভালো বোঝা লাগবে সেটা হচ্ছে এই পার্টটা, যে দ্বিতীয় ও চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় পরিপ্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে কি বলো, ডেল্টা এস টু এবং ডেল্টা এস ফোর, এই দুইটা জিরো। খেয়াল রাখা লাগবে একটু, এখানে খেয়াল করো, এই যে বিসি, বিসি মানে বিসি প্রক্রিয়ার জন্য এন্ট্রপি ডেল এস টু এবং ডিএ, ডি এর জন্য কি বলো ডেল এস ফোর, এই দুইটার মান জিরো হবে। এই দুইটার মান কত হবে, জিরো। কারণটা একটু খেয়াল করো, নিচে এই জায়গাতে একটু ফোকাস করি আমরা, যে খেয়াল করো যেহেতু চক্রের দ্বিতীয় ও চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাহলে এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ ডেল এস টু এবং ডেল এস ফোর, এই দুইটা ধাপ কত হবে বলো, জিরো। বন্ধুরা সব সময় মনে রাখবা, আমাদের এই গ্রাফ থেকে যখনই আমরা এই বিসি এবং ডিএ করব, বিসি এবং ডিএ সবসময় কত আসবে বলো, জিরো। বিসি এবং ডি এর জন্য সে এন্ট্রপির পরিবর্তন সবসময় কত আসবে বলো, জিরো। অর্থাৎ এই ডেল এস টু এর মানও আসবে জিরো এবং ডেল এস ফোর এর মানও কত আসবে বলো, জিরো। সবসময় এই দুইটা জিনিস মনে রাখবা, বিসি এবং ডি এর জন্য এন্ট্রপির পরিবর্তন সর্বদা জিরো আসবে। কেন জিরো আসবে সেটা একটু নিচে দেখো, এখানে অ্যান্সারটা কেন জিরো আসবে সেটা লেখা আছে, যে চক্রের দ্বিতীয় ও চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এই কারণে ডেল এস টু ডেল এস ফোর হবে জিরো। ওকে, তাহলে ডেল এস ওয়ান আমি পেয়ে গেলাম, ডেল এস ওয়ান আমি আগেই বের করছি, ডেল এস টু ডেল এস ফোর জিরো, বাদ রইল কে বলো, ডেল এস থ্রি। বন্ধুরা ডেল এস থ্রি কেমনে বের করবো, খেয়াল করো, এই যে এ বি বিসি সিডি, সিডি ছিল হচ্ছে আমার কি বলো তৃতীয় ধাপ, তো তৃতীয় ধাপের জন্য সিডির জন্য ছিল ডেল এস থ্রি। এখন দেখো এখানে T1 Q1 দেওয়া, T2 দেওয়া, Q2 কি দেওয়া আছে, Q2 কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব বন্ধু, আমরা ইউজ করব এই ফর্মুলা, কোনটা বলো, যে T1 বাই Q1 সমান সমান T2 ডিভাইডেড বাই Q2। ওকে, সো T1 বাই Q1 সমান সমান T2 বাই Q2, এটাকে যদি আমরা বাম ডান করি, সেটা এখানে করছে যে Q2 সমান T2 বাই T1 ইন্টু Q1। সো তোমার Q1 T1 T2 তিনটা টার্মই এখানে দেওয়া আছে, তো ডিরেক্টলি কোনটা বের করবা বলো, Q2 বের করবা। সো বাম ডান করে Q2 বের করব। সো Q2 যদি বের হয়, খেয়াল করো সিডি হচ্ছে তৃতীয় ধাপ, যেটার জন্য T2 এবং Q2, T2 Q2 যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা খেয়াল করো তৃতীয় ধাপের জন্য, এই যে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত বলো, মাইনাস। খেয়াল করো এখানে শুরুতে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে, শুরুতে একটা কি দেওয়া বলো, মাইনাস দেওয়া, যে ডেল্টা এস থ্রি ইকুয়াল টু কত,
ওই যে আমার দাগের জন্য দেখা যাচ্ছে না, শুরুতে একটা কি আছে বলো, মাইনাস আছে। কেন মাইনাস আমি বলতেছি। সো মাইনাস Q2/T2। সো Q2 এর মান জানি, T2 এর মান জানি, শুধু বসায় দাও, -0.417 জুল পার কেলভিন আসছে। ঠিক আছে। সো পূর্ণ চক্রের জন্য এন্ট্রপির পরিবর্তন চারটার যোগ, ΔS1 ΔS2 আর ΔS4 তো অটোমেটিক্যালি জিরো, বাকি দুইটা চারটা যদি যোগ করি ফাইনাল অ্যান্সার কত বলো, জিরো। সো ফাইনাল অ্যান্সার জিরো। কথা হচ্ছে ΔST মাইনাস কেন, কারণ খেয়াল করো তোমাদেরকে আমি লিখে দিছিলাম যে ΔS3 এবং ΔS4 এই দুইটা স্টেপ কিন্তু কি, খেয়াল করো বন্ধু, এখানে এবি আর বিসি ছিল প্রসারণ, এজন্য এই দুইটা পজিটিভ, এই দুইটা কি হবে, যোগ হবে। আর সিডি আর ডিএ কিন্তু কি ছিল বলো, সংকোচন, এজন্য এই দুইটা কি হবে বলো, বিয়োগ হবে। যে এবি আর বিসি কিন্তু প্রসারণ, এজন্য ΔS1 ΔS2 হবে যোগ, সিডি আর ডিএ এই দুটো হচ্ছে সংকোচন, এজন্য এই দুইটা কি হবে বলো, বিয়োগ। সো আমরা আবার ফাইনাল ইয়েতে চলে যাই। তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, খেয়াল করো তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, এই চারটাকে যদি আমরা যোগ করি ফাইনালটা কত আসছে বলো, জিরো চলে আসছে। সো ওই যে বললাম ΔS3 কিন্তু নেগেটিভ। নেগেটিভ কেন, কারণ এখানে যারা জানো না লিখে রাখতে পারো, কারণ এটা কোন স্টেজ বলো, এটা হচ্ছে সংকোচন স্টেজ। খেয়াল রেখো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের বইয়ে, তোমাদের পরীক্ষার ক্রিয়েটিভের জন্য। ঠিক আছে, তোমাদের পরীক্ষার ক্রিয়েটিভের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। ওকে, সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল ক্রিয়েটিভের জন্য। সো আশা রাখি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। গ্রাফ থেকে এই অঙ্কটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি যে কোনো কলেজে পড়ো না কেন, যে কলেজে পড়ো, যে বোর্ড থেকে তুমি এইচএসসি পরীক্ষা দাও না কেন, এই ম্যাথ তোমাকে অবশ্যই ফেস করতে হবে। এন্ট্রপির যে দেখলাম আমরা দুইটা পরিবর্তন, ওই যে ফার্স্টে কি হয়, বরফ থেকে কি হয়, পানি হয়, দেন বরফ গলা পানি কি হয় বলো, 100 ডিগ্রি সেলসিয়াসে যায়। এই টাইপের ম্যাথ এবং এই যে গ্রাফ থেকে যে ম্যাথগুলা করাইলাম, এই টাইপের ম্যাথগুলা খুব বেশি আসে। এই দুইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কি বলো, স্টার ম্যাথ। ঠিক আছে, এই দুইটা ম্যাথ এই চ্যাপ্টারের স্টার ম্যাথ, এবং সামনের ম্যাথগুলো আসলে এই ধাঁচেরই ম্যাথ। ঠিক আছে, তোমরা যদি এরপরও কোনো ম্যাথ না পড়ো বা কোনো কিছু না বুঝতে পারো, ঠিক আছে, এরপরও যদি, হ্যাঁ সুদীপ্ত আসলে গলা শুকায় গেছে। সো এরপরও যদি কোনো ম্যাথ না বুঝতে পারো কাইন্ডলি আমাকে লিখে জানাও, আমি তোমাকে সেই ম্যাথটা আসলে সলভ করে দিব। সো 1 ঘন্টা বেশি হয়ে গেছে আসলে, এখানে আমার মনে হয় উদাহরণে তোমরা আর কোনো অঙ্কে আটকাবা না। এবং অনুসরণীর অঙ্কগুলো ওই যে বললাম, এই শাহজাহান তপনের চ্যাপ্টারের যে ম্যাথগুলো সেগুলো সিরিয়ালি গ্রুপে আপলোড করানোর ব্যবস্থা, অনুসরণীর ম্যাথগুলো সিরিয়ালি গ্রুপে আপলোড আমি করে দিব, সমস্যা নেই। আমার কোনো না কোনো বন্ধু অবশ্যই সেই ম্যাথগুলা করছে, সো তাদেরকে বলে সেই ম্যাথগুলা আমি গ্রুপে আপলোড করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, সো আমাদের কিন্তু আজকে সন্ধ্যা 7টাতে আরেকটা লাইভ ক্লাস আছে কেমিস্ট্রির উপর, সবাই চলে আসবা। ওখানে কিন্তু আজকে আমরা আরো সুন্দর কিছু ম্যাথ দেখব, কেমিস্ট্রি চ্যাপ্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে, সো এই অনেকেই লিখছে হ্যাঁ ভাইয়া এই ম্যাথ আমার কলেজে পরীক্ষা আসছিল। সো তোমরা একটু কাইন্ডলি গুরুত্ব দিয়ে অঙ্কগুলো কইরো, এবং অবশ্যই ভাইয়া বাসায় একটু পড়াশোনা কইরো। ঠিক আছে, ওকে, সে পর্যন্ত 7টার সময় আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।